নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখতে হচ্ছে আলু পেঁয়াজের যেভাবে আগুন দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই কিন্তু আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক এই মূল্য বৃদ্ধি নিয়ে, অর্থাৎ আলু পেঁয়াজের আগুন দাম। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর আজ নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, উচ্চ পর্যায়ে বৈঠক করবেন মুখ্য সচিব সোমরাজ। রয়েছে প্রতিনিধি সোমরাজ, এই বৈঠক কখন শুরু হবে, কারা কারা উপস্থিত থাকবেন এবং এই বৈঠকে আজ কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে মূল্য বৃদ্ধি নিয়ে? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং লাগাতার আলু পেঁয়াজের দাম বেড়ে চলছে। আজকেও বাজারে আলুর দাম অনেকটাই বেড়েছে। গোটা বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ডা দুপুর 2টা থেকে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন। টাস্কফোর্সের সদস্যরা যেমন আজকে বৈঠকে উপস্থিত থাকবেন, তেমনি উপস্থিত থাকবেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকরা, উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের সংগঠনও। দেখো, এর আগেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আলু আগে নিজের রাজ্যে পর্যাপ্ত চাহিদা মেটাবে, তারপরেই অন্যান্য রাজ্যে রপ্তানি হবে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিধিও তৈরি করে দিয়েছিলেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন যে সেই বিধিকে কেন দেখা হচ্ছে না, সেই নিয়ম কেন মানা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আলুর দাম বেড়ে যাওয়ার অন্য একটা কারণ হচ্ছে আলুর অন্যান্য রাজ্যে রপ্তানি হওয়া, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই দিকে মাথায় রেখেই আজকে মুখ্য সচিব মনোজ পান্ডা দুপুর 2টা থেকে বৈঠক করবেন। সেই বৈঠকে এই আলু যাতে অন্য রাজ্যে না যায় এবং তার সাথে পেঁয়াজের দাম কমানোর জন্য প্রয়োজনীয় কি পদক্ষেপ হবে, তাছাড়া অন্যান্য শাকসবজির দাম কমাতেও কি কি পদক্ষেপ নেওয়া হবে, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্য সচিব। টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত থাকবেন, ব্যবসায়ীদের সংগঠন উপস্থিত থাকবেন। প্রত্যেকের মতামত নিয়ে বেশ কিছু নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হতে পারে। বেশ, বাজার দর নিয়ন্ত্রণে তৎপর রাজ্য। সবজির দাম বাড়িয়ে মুনাফা করা যাবে না, আলুর দাম নিয়ন্ত্রণেও তৎপর মুখ্যমন্ত্রী। আলু রফতানিতে রাশ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চাহিদা বেড়ে তবেই আলু রফতানি, সীমানা এলাকায় বাড়তি নজরদারি করতেই নির্দেশ পুলিশকে। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। দেখুন, প্রত্যেক দিনই আপনাদের সামনে আমরা দুর্নীতির খবর তুলে ধরি, খুনের খবর তুলে ধরি, হামলার খবর তুলে ধরি, কিন্তু আজ আবারও বিবেকবান নেতার কথা তুলে ধরব। আবাস তালিকায় নাম রয়েছে নেতার, কিন্তু সেই নাম বাদ দেওয়ার আর্জি জানাচ্ছেন দুই তৃণমূল নেতা। আবাসের নামে নেতাদের বিবেক, অর্থাৎ বিবেকবান নেতা। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে দুই তৃণমূল নেতার বিবেক এবং আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে আবাস তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য। কিন্তু কেন, এ বিষয়ে জানবো। আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, কি কারণে দুই তৃণমূল নেতার এই আর্জি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, সম্প্রতি ডায়মন্ড হারবারের এক যুবক, তিনি কিন্তু পাকা বাড়ি থাকায় আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন যাতে আবাস তালিকায় যোগ্য প্রাপকরা তারা বাড়ি পায়। সে মতো এবার একই পথে হাঁটলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এনায়েতুল হোসেন মোল্লা এবং অন্যদিকে মশাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রাজু সরকার। দুজনেরই পাকা বাড়ি রয়েছে এবং সেজন্যই তারা ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছেন তাদের এই আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। মূলত তাদের দাবি যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তারা প্রথমবার দলের টিকিটে জয়লাভ করেছেন এবং যখন 2018 সালে তাদের এই নামের আবাস তালিকার সমীক্ষা করা হয় তখন রাজু সরকার অর্থাৎ মশাট গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য তিনি ভাড়া বাড়িতে থাকতেন, অন্যদিকে এনায়েতুল হোসেন তিনি থাকতেন একেবারেই কাঁচা বাড়িতে। কিন্তু সম্প্রতি তারা পাকা বাড়ি করেছেন এবং আবাস
তালিকায় তাদের নাম এসেছেন। এবং যেহেতু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করার নির্দেশ দিয়েছেন যে আবাসে একেবারেই যোগ্য প্রাপকরা যাতে বাড়ি পায় সে বিষয়ে এলাকায় নজরদারি চলছে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে একেবারেই সুপার চেকিং চলছে, সে মতোই বিবেকের কাছে প্রশ্ন করে এই দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকার জন্যই কিন্তু তারা ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যে যাতে তাদের বাড়িগুলি বাদ করা হয় এবং এলাকার যারা যোগ্য প্রাপক তাদেরকে যাতে বাড়ি দেওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক বিডিও যিনি রয়েছেন দিন মোহাম্মদ শেখ, তিনি কিন্তু জানিয়েছেন যে যেভাবে যোগ্য প্রাপকরা যাতে বাড়ি পান সে বিষয়ে কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুপার চেকিং চলছে এবং ইতিমধ্যেই যে দুই পঞ্চায়েত সদস্য তারা লিখিতভাবে জানিয়েছেন যে তাদের আবাস তালিকা থেকে বাড়ি বাদ দেওয়া হোক। বেশ, 2018 সালে যখন সার্ভে লিস্ট হয় তখন আমার একদম ভাঙাচোরা বাড়িও ছিল। যখন মনসাট পঞ্চায়েত থেকে আমাদের এই বর্তমান সার্ভে লিস্টের নামের লিস্ট দেয় তখন আমি দেখি অবাক হয়ে যাই যে আমার নাম এখনো পর্যন্ত সার্ভে লিস্টে থেকে গেছে। যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার নাম দরখাস্ত করি যাতে বাদ যায় এবং যারা যোগ্য ব্যক্তি তারা যাতে ঘর পায়। যেহেতু আমি এখন পাকা বাড়ি করেছি আর আমার থেকে অনেক গরিব মানুষ আরও তো গ্রামে আছে, আমি চাই তাদের হোক। আমার পাকা বাড়ি করেছি, আমি আর আমার বিবিতে বাঁচছে, আমি নেব না। যাদের নেই তাদের হোক, গরিব মানুষ তো অনেকই আছে গ্রামে, তাদেরই হোক। এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ, যেখানে অনেক আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি যাদের পাকা বাড়ি আছে তারা অ্যাপ্লিকেশন করতে আসছে আমার এন্ডে যে আমাদের বাড়ি চাই, কিন্তু একজন পঞ্চায়েত সদস্য এই যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো। এরা মানুষের কাছে দৃষ্টান্তস্থাপন করবে। হ্যাঁ, তাই সাধারণ মানুষ এই ভুলটা আর করবে না যে যে যোগ্য সেই পাক, কিন্তু অযোগ্য হলে যাতে না পায় সেই পথটা নিয়ে দেখালেন। হ্যাঁ, আর এবার ডেবরার দিকে নজর রাখি। ডেবরায় হইপথে রাস্তা জবরদখল, স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ। মাঝ রাস্তায় দরজা বসিয়েই জবরদখল করা হয়েছে। এইভাবে রাস্তার মাঝখানে দরজা বসিয়ে দেওয়া হয়েছে। যাতায়াতের রাস্তায় মাঝ রাস্তায় দরজা বসিয়ে জবরদখল, যাতে চরম হয়রানিতে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ঘুরপথে যাতায়াত করতে হয়েছে। কিন্তু কেন এইভাবে মাঝ রাস্তায় দরজা বসিয়ে দিলেন? কারা বসালেন? কেনই বা বসালেন? দিগ্বিজয় রয়েছে সহকর্মী। দিগ্বিজয়, কারা এই দরজা বসিয়ে দিলেন মাঝ রাস্তায় আর কেনই বা বসালেন? দেখো, এই নিয়ে কিন্তু যারা গ্রামবাসীরা রয়েছে, অর্থাৎ গ্রামবাসীদের মধ্যে যে 19টা পরিবার যাদের দীর্ঘদিনের ডেবরার যে হইপথ এলাকা রয়েছে সেখানে একটি যাতায়াতের রাস্তা বহু বছর ধরেই মানুষজন যাতায়াত করছে, তারা কিন্তু এই ঘটনার পরে বিডিও, ওসি এবং পূর্ত কর্মাধ্যক্ষর কাছে দ্বারস্থ হয়েছে এবং লিখিত অভিযোগ জানিয়েছে। ওই এলাকারই এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যে রাস্তাটি ওপর দিয়ে মানুষজন যাতায়াত করত, তিনি ওই জায়গাটি কিনেছেন এমন দাবি করেই কিন্তু রাতের অন্ধকারে হঠাৎ করেই ওই রাস্তাটি ঘিরে দেয়। তারপরেই কিন্তু বিপাকে পড়ে 19টি পরিবার। তারা যথারীতি ওই ব্যবসায়ীকে আবেদন করেন যে যাতায়াতের রাস্তা রেখে যেন তিনি জায়গা ঘেরেন। সেই কথা কিন্তু না শুনেই রাতের অন্ধকারে নিজে জায়গা কিনেছে এমনটাই দাবি করে কিন্তু রাস্তা ঘিরে দেয় এবং সেই নিয়ে কিন্তু এলাকাবাসীর যে 19টি পরিবার রয়েছে যারা বিপাকে পড়েছে, তারা গতকাল বিডিও, ডেবরা থানার ওসি এবং ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে জানিয়েছেন এবং এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পূর্ত কর্মাধ্যক্ষ যান, কথা বলেন। এলাকাবাসীরা চাইছেন আলোচনা সাপেক্ষে তাদের যাতায়াতের রাস্তাটি যদি দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যবসায়ী, তিনি কিন্তু আমাদেরকে সরাসরি কিছু বলতে চাইছেন না। তিনি যেটা জানিয়েছেন, যা বলার তিনি আইনে যাবেন, আদালতের মাধ্যমে উত্তর দেবেন। কি আইনটা বেশ, মদ খায়, আমরা সেটা প্রতিবাদ করতে আসছিলাম বলে ওইটা ঘেরেছে। আর এই আমাদের ঘেরার জন্য আমাদের রাস্তা যেতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের হসপিটাল, নার্সিংহোম, স্কুল, কলেজ সব এইটাই রাস্তা। আমাদের এখানে এতগুলো পরিবার আছে, কি করে যাবো? কতগুলো পরিবার যাতায়াত করে? 18 থেকে 19টা গ্রামেরই করে, বাকি গ্রামের লোকও যাতায়াত করে। আমাদের দীর্ঘদিনের রাস্তা, কিন্তু হঠাৎ করে 2-3 দিন আগে রাতের অন্ধকারে এই রাস্তাকে ঘিরে দিয়েছে। আমরা যাতায়াত করতে পারছি না। এই রাস্তাটাই আমাদের একমাত্র বেরানোর রাস্তা। কেন ঘেরলো? ঘিরেছে, এখানে বলেছে আমি জায়গা কিনেছি সেই জন্য ঘিরেছি, কিন্তু রাস্তা দীর্ঘদিনের ছাড়া আছে। আমরা অঞ্চল প্রধান থেকে দরখাস্ত করেছি, আমাদের ডেবরায় যে পূর্ত কর্মাধ্যক্ষ ওনাকে দরখাস্ত করেছি, আমরা থানায় অ্যাপ্লিকেশন করেছি। আমরা চাইছি আমাদের দীর্ঘদিনের রাস্তা যেন খোলা থাকে। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী বাঁধে ধস, আর যার জেরে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ধস আতঙ্ক গ্রাস করেছে। ঘাট লাগোয়া বাঁধে 30 ফুট ধসের জেরে আতঙ্ক ছড়িয়েছে। এই ছবি আমরা দেখিয়েছিলাম গত 18ই নভেম্বর। আর নিউজ 18 বাংলার খবরের জের হিঙ্গলগঞ্জে শুরু হলো বাঁধ মেরামতি।
রায়মঙ্গল নদীর বেহাল বাঁধ মেরামতি। সোমবারই যে খবর আমরা সম্প্রচার করি যে দুলদুলি ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধসের খবর, তারপরই তৎপর প্রশাসন। অনুপম রয়েছে আমার সঙ্গে, সহকর্মী অনুপম। স্থানীয় বাসিন্দারা কতটা খুশি, কি বলছেন তারা? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জের যে দুলদুলির যে রায়মঙ্গল নদীর যে ফেরিঘাট সংলগ্ন প্রায় 30 ফুট নদীর বাঁধে ধস নামে ভেঙে যায় এবং ফেরিঘাট এবং এই যে নদীর বাঁধ কিন্তু ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয় এবং সেই খবর আমরা সোমবার অর্থাৎ 18 নভেম্বর আমরা সেই খবর সম্প্রচার করি এবং তখন কিন্তু হিঙ্গলগঞ্জের যে ভিডিও তিনি কিন্তু আমাদের সঙ্গে ফোনে কথায় কিন্তু বলেছিল যে তিনি বিষয়টি জানেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন অবিলম্বে কাজ শুরু হবে। এরপরে কিন্তু আজ কিন্তু সেই যে নদী বাঁধ সেই নদী বাঁধের কিন্তু মেরামতির কাজ শুরু হয়েছে এবং অতি দ্রুততার সাথে সেই কাজ চলছে যাতে যে পর্যন্ত ক্ষতি হয়েছে বাঁধের আর যেন বেশি বড় ক্ষতি না হয় এবং সেই কারণে কিন্তু এলাকার যে মানুষ এবং যারা ওইখান থেকে ফেরিঘাট দিয়ে যারা যাতায়াত করে তারা কিন্তু নিউজ 18 বাংলাকে কিন্তু ধন্যবাদ জানাতে কিন্তু তারা ভুললো না, তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালো। তার কারণ নিউজ 18 বাংলার খবরের জেরে কিন্তু অতি দ্রুততার সাথে তৎপরতার সাথে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসলো এবং এই নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হলো। সেই কারণেই কিন্তু এলাকার মানুষ নিউজ 18 বাংলাকে কিন্তু ধন্যবাদ জানালো এবং যথেষ্ট খুশি তারা। বেশ, আমাদের ভেড়ির কাজ হচ্ছিল না, নদীর ভেড়ির কাজ এখন নিউজ 18 বাংলায় দেখানোর পরের থেকে আমাদের নদীর ভেড়ির কাজটা শুরু হয়েছে, আমাদের আতঙ্ক দূর হয়েছে। নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। এখানকার মানুষ অনেক আতঙ্কে ছিল, এখন আতঙ্ক থেকে একটু দূরে রয়েছে কারণ এখানকার কাজটা চলছে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর থেকে। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে।